সলিড বক্স, মানে এই যে টেবিলটা আছে, টেবিলের উপর একটা মাগ আছে না, মাগটা কোথায় আছে? উপরে আছে। টেবিলের সাথে কন্ট্যাক্ট আছে, টাচ আছে নাকি নাই? আছে। যখন কোনো কিছু উপরে থাকে আর কন্ট্যাক্টে থাকে সেটাকে আমরা কি বলি? অন। তেমন কথা কথা একটা বল ধরতেছি আমি, দ্য বল ইজ অন দ্য টেবিল, দ্য মাগ ইজ অন দ্য টেবিল। আচ্ছা, এখন কথা কথা এমন হতে পারতো যে এইটাও তো একটা মাগ না, মাগের উপরে মার্কারটা আছে, তাহলে কি দ্য মার্কার ইজ অন দ্য মাগ। নিচে আছে, লেগে আছে, কন্ট্যাক্টে আছে। ভেরি গুড। বিনিথ বা আন্ডারনিথ, যখন নিচে থাকে কোনো কিছুর এবং লেগে থাকে কন্ট্যাক্টে, বিনিথ অথবা আন্ডারনিথ। আচ্ছা, তেমনই দেখেন আমাদের মাথার উপরে লাইট আছে না, এটাও তো উপরে, বাট এটা কি লেগে আছে আমাদের সাথে নাকি মাঝখানে গ্যাপ আছে? একটা গ্যাপ আছে। যখন কোনো কিছু গ্যাপে থাকে তখন আমরা কি বলি? ওভার অথবা অ্যাবাভ। তাহলে দ্য বল ইজ ওভার অথবা অ্যাবাভ দ্য বক্স। আচ্ছা, যদি নিচে থাকে এবং নিচে গ্যাপ থাকে, যেমন আমরা বসে আছি না, এটা নিচে বসে আছি না, গ্যাপ আছে তো, এই সিলিং থেকে আমাদের তো গ্যাপ আছে, কি বলি আমরা? মানে আকাশের নিচে বসে আছি, কি বলে? কমন শব্দ আছে একটা, প্রিপোজিশন। উই আর সিটিং আন্ডার। হ্যাঁ, বিলোও বলতে পারেন, আন্ডারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সিটিং আন্ডার দ্য সান, সূর্যের নিচে বসে আছি। আচ্ছা, বলটা ভিতরে আছে, বক্সের ভিতরে, ইন অথবা ইনসাইড দুইটাই বলতে পারেন। অনেকে মনে রাখবেন ইনসাইডের পর কখনো অফ হয় না, অনেকে ইনসাইড অফ লেখে। ইনসাইডের প্রিপোজিশন, ইনসাইডের পর কখনো অফ হয় না, ইনসাইড দ্য বক্স ওইটাই কারেক্ট, ইনসাইড অফ দ্য বক্স কখনো হয় না। বলটা বাইরে আছে, আউটসাইড দ্য বক্স, আউটসাইড দ্য বক্স। বলটা বাইরের থেকে ভিতরে যাচ্ছে, খেয়াল করেন দুইটা জিনিস আছে। আচ্ছা, আমি তাহলে আরেকটা সহজ করি। বলটা বক্সের দিকে যাচ্ছে, বক্সের দিকে যাচ্ছে, টুয়ার্ডস অথবা টু, কোনো কিছুর দিকে গেলে, যেমন আমরা এখান থেকে চিটাগং যাচ্ছি, উই আর গোয়িং টু চিটাগং, টু অথবা টুয়ার্ডস, সিচুয়েশন ভেদে। আচ্ছা, এখন দেখেন সে একে তো বক্সের দিকে যাচ্ছে, আবার বক্সের ভিতরে ঢুকে গেছে, তখন কি? এই যে ইংলিশ, সাবাস। একটা কি, টু বক্সের দিকে আবার ভিতরে ঢুকতেছে, কম্পাউন্ড প্রিপোজিশন, ইনটু। আচ্ছা, বলটা বক্সটাকে মানে ইয়া করে যাচ্ছে, পার করে যাচ্ছে, ক্রস করে যাচ্ছে। ভেরি গুড। একদিক থেকে আরেক দিকে পার করে যাচ্ছে, এটা হচ্ছে অ্যাক্রস। দ্য বল ইজ গোয়িং অ্যাক্রস দ্য বক্স। আচ্ছা, বলটা ধরেন এটা একটা ফাঁপা বক্স, বক্সের এই মাথাটাও খোলা, এই মাথাটা হচ্ছে খোলা, বলটা এদিক দিয়ে ছুঁড়ে মারছি, ওই যে টিস্যু পেপারের রোল থাকে না, মাঝখান দিয়ে ফাঁকা, এদিক দিয়ে মারছি, ওদিক দিয়ে। ভেরি গুড, থ্রু। থ্রু দ্য বক্স। আচ্ছা, এখানে আরেকটা বক্স 2 ছিল, এটা হচ্ছে বক্স 1। বলটা এখানে বক্স 2 থেকে বক্স 1-এ যাচ্ছে, বক্স 2 থেকে বক্স 1-এ যাচ্ছে। দ্য বল ইজ গোয়িং ফ্রম বক্স 2 টু। আচ্ছা, তাহলে কোনোখান থেকে গেলে ফ্রম, আর যেখানে যাচ্ছে টু। আচ্ছা, বলটা বক্সের ঠিক পাশে আছে, বি সাইড। আর কোনো প্রিপোজিশন দিতে পারেন? নিয়ার হচ্ছে কাছে, নিয়ার নিয়ার অন্য ইয়াতে আসে, বাট বিসাইডের মতন আরেকটা আছে, অ্যাডজেসেন্ট টু, অ্যাডজেসেন্ট টু দ্য বক্স, লাগোয়া, পাশাপাশি। ঠিক আছে। আচ্ছা, বলটাকে নিচের থেকে উপরে থ্রো করতেছে। আমরা যদি মার্কারটাকে নিচের থেকে উপরে মেলা মারি,
মার্কারটা কিসের দিকে যায়? উপরে সিলিংয়ের দিকে যায়, তখন কি বলি? দ্য বল ইজ গোয়িং হয় আপওয়ার্ডস অথবা আপ টুয়ার্ডস দ্য বক্স। বক্সটা উপরে আছে, তাই না? আপ টুয়ার্ডস দ্য বক্স, উপরের দিকে এবং ইয়ার দিকে, একে তো বক্সের দিকে তাই টু, আবার উপরের দিকে তাই আপ টুয়ার্ডস দ্য বক্স। আচ্ছা, বলটা নিচের দিকে মারছি, এটা তো বলতে পারার কথা। উপর থেকে নিচের দিকে আসতেছে, তাহলে ডাউনওয়ার্ডস অথবা ডাউন টুয়ার্ডস। আপওয়ার্ডস টু লিখছি কেন আবার? ঠিক আছে, ডাউন টুয়ার্ডস। আচ্ছা ধরেন এখন একটা পথ আছে এখানে, এটা আবার রাস্তা আছে, এরকম গলি আছে। বলটা ট্রাভেল করতেছে, আমি বললাম আচ্ছা আমি পয়েন্টের নাম দিই। আপনারা বলবেন, একজন একজন করে বলবেন, দেখি। আপনি, দ্য বল ইজ গোয়িং স্ট্রেইট আপ, এখানে দেখেন, দ্য বল ইজ গোয়িং স্ট্রেইট আপ টুয়ার্ডস দি এন্ড। স্ট্রেইট আপ টুয়ার্ডস দি এন্ড, তাহলে কোন পয়েন্টে আসছে বলটা? না না, একজন বলেন, দেখি না কার কোথায় কি আছে। আমি বললাম দ্য বল ইজ গোয়িং স্ট্রেইট আপ টুয়ার্ডস দি এন্ড। আমার কথাটা কি বুঝছেন? এটাই চিন্তা করেন না, সময় নেন, কোনো অসুবিধা নেই, আমরা বুঝতেছি, সবাই শিখতেছি একসাথে। বল ইজ গোয়িং স্ট্রেইট আপ, স্ট্রেইট আপ মানে কি? সোজা, নিচে না উপরে? উপরে। আচ্ছা, টুয়ার্ডস দি এন্ড, দেখেন তো উপরে শেষের মাথায় কি আছে? না না, প্রিপোজিশন চাইনি, আমি বলছি আপনি আমাকে বলেন বলটা কি এ জায়গাতে যাচ্ছে, বি? স্ট্রেইট আপ টুয়ার্ডস দি এন্ড, আমি বলি না ডানে বামে গেছে, স্ট্রেইট আপ টুয়ার্ডস দি এন্ড। এটা লিসেনিং এর জন্য খুব লাগে সব জিনিস। টুয়ার্ডস দি এন্ড, শেষ পর্যন্ত গেছে, তাইলে শেষ মাথায় কি ছিল? আচ্ছা, এই ছিল। ভাই আপনি, দ্য বল ইজ গোয়িং আপ, আচ্ছা এই রাস্তার একটা নাম দেই না, এই রাস্তার নাম হচ্ছে কি? হ্যাঁ, এই রাস্তার নাম হচ্ছে, ভিডিও হচ্ছে না, তাহলে আবার পলিটিক্যাল কথাবার্তা বলা যাবে না। আচ্ছা তাহলে কি বলবো? আচ্ছা, এটা হচ্ছে আমার সুন্দর জায়গা, জান, এটা হচ্ছে ডাউনিং স্ট্রিট। ডাউনিং স্ট্রিট ইংল্যান্ডের একটা, লন্ডনের একটা রোড। আচ্ছা, দ্য বল ইজ গোয়িং আপ ডাউনিং স্ট্রিট and has taken a turn on the second left, তাহলে কোন জায়গায় আসছে? ঠিক আছে। আচ্ছা, has taken a turn on the second left, and লেফটে এটা একটা গেছে, এটা তো লেফট নাকি? আবার অনেকে ডানে বামে ইয়াতে একটু কনফিউজ হয়ে যায়, এটা তো লেফট, এটা কত নাম্বার লেফট? কিন্তু তারপর লেখা কি বি, এটাতে অনেক কনফিউজ হয় যে এটা হয়তো সেকেন্ড। না, প্রথম লেফট, সেকেন্ড লেফট, হ্যাঁ, টোটাল টার্ন আছে কয়টা? হয়তো 4টা, বাট বাম পাশের সেকেন্ড হচ্ছে এটা, ডি। আচ্ছা, তারপর হ্যাঁ, চিটং থেকে চলে আসছো বলে, আসলে দেখি কত ডেডিকেশন তোমার। দ্য বল হ্যাজ গন আপ অল দ্য ওয়ে আপ টু আ ব্যান্ড। হ্যাঁ, অল দ্য ওয়ে আপ, সাবাস। ব্যান্ড মানে কি? বাঁক। তাহলে বলছি পুরা অল দ্য ওয়ে আপ, পুরা রাস্তাটা উপরে গেছে একটা ব্যান্ড পর্যন্ত, তাহলে ব্যান্ড, আমি হাত দেখে দিছি। ও আচ্ছা, তাহলে ব্যান্ড কোথায়? এফ এ। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলাম। আর তাহলে মনে আর সমস্যা নেই, তাহলে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার আপনাদের। এই প্রিপোজিশনগুলো সবচেয়ে বেশি আমাদের কমন আসে লিসেনিংয়ের জন্য, এগুলোই দেখবেন ঘুরে ফিরে স্পিকিংয়ে ব্যবহার করতেছি, এগুলো আমরা রাইটিংয়ে ব্যবহার করতেছি। জিনিসটা মানে প্র্যাকটিক্যালি বুঝেন যে আমার পজিশন ওয়াইজ, আমার লোকেশন ওয়াইজ কীভাবে একটা জিনিস, যেহেতু প্রিপোজিশনের কাজটা কি, সেটা কোনো একটা জিনিসের মানে পজিশন, ফিজিক্যাল লোকেশন, একটা পজিশন, যে কোনো কিছু বুঝাইতে পারে।
আমি আজকে ফিজিক্যাল লোকেশনগুলো দেখাইছি সব আপনাদেরকে, ঠিক আছে? এছাড়া অফ আছে। অফের ইয়াটা কি? পজিশন বোঝায় কোনো কিছু, তাই না? যেমন দ্য দ্য বুক অফ দ্য গভর্নমেন্ট, কথার কথা, দ্য বুক অফ দ্য গভর্নমেন্ট মানে সরকারের বই, তো সরকারের পজিশনে আছে এটা। আচ্ছা, ফর কিসের জন্য? এটা কারোর জন্য যখন ইন্ডিকেট করা হয়, কারোর জন্য তখন ফর আসে, এরকমই আসে। আবার দেখা যায় কি আর কি আছে কমন, অ্যাট, এই টাইমের। আচ্ছা, আমি টাইমের কয়েকটা দেখা দিচ্ছি একটু পরে। কারণ এটা কি লিখে নিছেন? মুছে দিচ্ছি। হ্যাঁ, লেখেন নাই? ঠিক আছে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন, যে পার্টটাই বোঝেন নাই। মানে এটা আসলে ইয়ার উপর ডিপেন্ড করে, ওয়ার্ডের উপর ডিপেন্ড করে, অনেক ব্যাপার স্যাপার আছে। এটা অনেক ব্যাপার স্যাপার আছে। কিরকম একটা এক্সাম্পল দিতে পারেন? যেমন কিছু ইয়ে আছে যেটা আমি আপনাদেরকে একটা লিস্ট আমি বানাচ্ছি, এই আপনাদের বই যেটা বানাচ্ছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে একটা লিস্ট আছে, যে কিছু ওয়ার্ডের সাথে কিছু প্রিপোজিশন একদম ফিক্সড, ওখানে অন্য কোনো ইয়া বসতে পারে না। আমরা লাস্ট দিন করছিলাম না, ওই যে একটা অ্যাসেসমেন্ট টেস্ট নিয়েছিলাম, ওখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল। সেটা যদি আগে থেকে আপনার জানা থাকে তাহলে আপনি পারবেন, নইলে কিন্তু জিনিসটা ইয়া মনে হবে। যেমন স্মোকিং ইজ যে ইনজুরিয়াস, মনে হয় যে স্বাস্থ্যের জন্য, তাহলে ফর আসা উচিত, এটা মনে হয়। বাট এটা নিয়মটা হচ্ছে টু ইউজ করতে হবে। এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে এভাবেই ব্যবহার হয়েছে। না, এটা না কোনো গ্রামাটিক্যাল ব্যাখ্যা নেই, এটা হচ্ছে এইভাবেই ওরা সারা জীবন ব্যবহার করছে, এই জন্য ব্যবহার করতে হবে। আমরা যেমন একটা শব্দ আছে না, যে কেউ যখন কোনো একটা কাজ করতে চাচ্ছে না, এমন মানে সে একটু পিছলাইতে যাচ্ছে, মানে টাল বাহানা করে, আমি এখন এটাকে বাহানা টাল বলতে পারবো? টাল বাহানার কোনো গ্রামাটিক্যাল নিয়ম নেই, এটাকে বাহানা টাল তো বলা যাবে না, কারণ এটা ল্যাঙ্গুয়েজে আসেই টাল বাহানা হিসেবে, এটাই অ্যাপ্রোপ্রিয়েট। এরকম কিছু প্রিপোজিশনের কেস আছে। যেমন আসেন একটা ইয়া করি, যেমন আপনাদের গেঞ্জির কালার কাছাকাছি, কারণ দুইটাই, উনি হচ্ছে অলিভ গ্রিন, উনি হচ্ছে একটু অন্যরকম গ্রিন, কাছাকাছি। তাই আমি বলতে পারি কি, হিজ শার্ট ইজ সিমিলার ড্যাশ হিজ ক্লাসমেট, ওনার শার্ট ওনার ক্লাসমেটের মতন সিমিলার, তাহলে কি হবে? টু। সিমিলারের পর আমরা কি জানি? আচ্ছা, এখন আমি বলবো যে ওনারটা হচ্ছে ওর থেকে ডিফারেন্ট, তাহলে আবার একই জিনিস, হিজ শার্ট ইজ ডিফারেন্ট, এখন কি টু বসবে? কি কেন ফ্রম? এখন বলেন ব্যাখ্যা কি? ব্যাখ্যা নেই, ব্যাখ্যা হচ্ছে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে ডিফারেন্টের সাথে ফ্রম ব্যবহার করতে হয়, সিমিলারের সাথে টু ইউজ করতে হয়। ফিঙ্গারপ্রিন্টে আমার সময় কাজ করে না। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ। Extra scholastic load can causes of physiological stress at a very early age. At a very early age. আচ্ছা, ওই যে অফের ব্যাপারটা, অফ কোথায় দিছেন? ওই যে the extra scholastic load can causes of, ক্যান কজ, ক্যান কজ না, কজের পর অফ হবে না। ক্যান কজ, এটা মানে কারণ হতে পারে, কিসের জন্য? এই যে আপনি লিখেন, হ্যাঁ ঠিক আছে। বাট আপনার, হ্যাঁ, যদি বেসিকের অ্যাকচুয়াল ইয়া ইউজ করা নিয়েও প্রবলেম থাকে ভাই, তাহলে ডেফিনেটলি আপনারা করেন। আচ্ছা ঠিক আছে। আপনাদের ডিসকাস বোথ ভিউর অ্যান্সার ভালো পাই নাই, আমি আজকে আরেকটা ডিসকাস বোথ ভিউ করাবো। আজকে একটু সহজ টপিক দিব আপনাদের জন্য। জান
আচ্ছা, ডে এর আগে কোন প্রিপোজিশন বসে? অন মানডে। আচ্ছা, উই উইল হ্যাভ দ্য নেক্সট ক্লাস অন মানডে। ডেটের আগে আচ্ছা, ডে আর ডেটের মধ্যে পার্থক্য আছে? ডে আর ডেটে আছে কয় তারিখ? আচ্ছা কি বার? শনিবার। কালকে কয় তারিখ? কালকে কি বার? তাহলে কি একটা ডেটের সাথে একটা দিন আছে না? দিন আর ডেটের মধ্যে কোনো পার্থক্য আছে? তাহলে যদি পার্থক্য না থাকে তাহলে প্রিপোজিশন কেন পার্থক্য হবে? খুব কমন এটা। স্পেশালি আমরা যখন বলি স্পিকিংয়ে আমার দেখা যায় ডেটগুলো মেনশন করতে হয় অথবা ইয়ার মেনশন করতে হয়। আমার পাসিং ইয়ার, কবে পড়াশোনা শুরু করছি, কবে শেষ করছি, এগুলো সব মেনশন করতে হয় অন। ঠিক আছে? অন 31st March, অন 1st January, আই ওয়াজ বর্ন অন এই ডেট যখন বলি তখন এটা। আচ্ছা, বছর আই ওয়াজ বর্ন ইন 1991. The World War II took place. World War II বিশ্বযুদ্ধ হয়েছে কখন থেকে? 45। আচ্ছা, এখানে আমি কি বসাবো? এখানে একটা ব্ল্যাঙ্ক আছে, এখানে একটা ব্ল্যাঙ্ক আছে। The World War II took place dash 1939 dash 1945. From to হয় আর একটা সুন্দর শব্দ আছে, এত থেকে এতর মাঝামাঝি। Between 1939 কি হবে? বিটুইনের সাথে কোনো টু হয়? এত সাল থেকে এত সালের মধ্যে। 39 and 1940। খেয়াল, খুবই ইম্পর্টেন্ট জিনিস এগুলো, কারণ আপনাদের যখন টাস্ক ওয়ান, রাইটিং টাস্ক ওয়ানে কম্পেয়ার করবেন যে বিটুইন এত সাল থেকে এত, তখন আপনাদের ইউজ করতে হবে এইসব জিনিসগুলো। ভালো মতো নোট নেন। এরপরে তো ভালো পরিমাণ দেখতেছি, খুব এক্সপার্ট সবাই, এক্সপার্টলি ভুল করেন, কনফিডেন্টলি। তাও ভালো কনফিডেন্ট, একটা তো পজিটিভ। হ্যাঁ, আচ্ছা, না এসব উল্টাপাল্টা কথাবার্তা বলবেন না। 5.55 তাহলে এখনই চলে যান, নামটাম খারাপ করেন না আমার। আচ্ছা, 18th century, 19th century, 20th century, যত শতাব্দী আছে তার আগে আমরা কি বলি? 100 বছর। শতাব্দী মানে 100 বছর। শুধু ইন না, এটা স্পেসিফিক। ইন দ্য 18th century, ইন দ্য 19th century। এটাকে আবার অন্যভাবে বলা যায় কি? ইন দ্য 1800s। দেখবেন কখনো এমন পাবেন, এটা ইন হান্ড্রেডস, এটা মানে 18th century, 1800 শতক। আবার ইন দ্য 1920s, এটা হচ্ছে 1920-এর দশক। দশক মানে ডেকেইড। এটাও সেম, ইন দ্য 1920s। শতকের আগেও ইন দ্য, দশকের আগেও ইন দ্য। ইন দ্য 1920s, ইন দ্য 1800s। কেমন? আচ্ছা, সকালের আগে, সকাল বলতেছি। আচ্ছা, কেন ম্যাট? ছোট সময়ের জন্য,
মর্নিং সব সময় ইন দ্য মর্নিং অ্যাট না, স্পেসিফিক হইলেই অ্যাট হয়, এটা মনে হয় চৌধুরী হোসেন পড়াইছে তাই না? স্পেসিফিক হইলে অ্যাট বসে, নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে, এটা আপনাদের দোষ নেই। এই জন্যই তো আমাদের আসলে মানে দেশের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে ডেভেলপ করতে বলা হচ্ছে বারবার, কিন্তু করা হচ্ছে না। আর যে বই একটা, এরা কত পাওয়ারফুল চিন্তা করেন, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি যেই আসছে, চৌধুরী হোসেন চেঞ্জ হয়নি। চিন্তা করছেন কখনো? এয়ারপোর্টের নাম চেঞ্জ হয়ে গেছে, রাস্তার নাম চেঞ্জ হয়ে গেছে, মানুষের বাসার নাম বাসা ভাঙ্গে ফেলছে, কিন্তু চৌধুরী হোসেন চেঞ্জ হয়নি। এটা এখন পর্যন্ত চলে। কারা যে লোকগুলো আল্লাহ জানে, জীবনে চেহারা দেখি নাই, জীবনে ফেসবুকে আসে নাই, ছবি নাই, কিচ্ছু নাই, চৌধুরী হোসেন দুইটা সারা বাংলাদেশ কাঁপাই দিছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া একই বই পড়ায়, পাওয়ারফুল লোক। ইভিনিং, ইন দ্য ইভিনিং, আফটারনুন, ইন দি আফটারনুন। আফটারনুন মানে হচ্ছে দুপুর থেকে সন্ধ্যা রাত পর্যন্ত। নুন কি বলবো, প্রিপারেশনটা কি, কেন অ্যাট, মানে অ্যাট হলে কেন সেটা কি জানি? আচ্ছা, নুন হচ্ছে ধরেন একেবারে সকাল থেকে দুপুরের মাঝখানের যে ছোট্ট সময়টা, যে সময় সূর্য তো মাঝ বরাবর থাকে, এই স্পেসিফিক সময়টা হচ্ছে নুন, অ্যাট নুন। নাইট, কেন নাইট তো বড় সময়, তো ইন দ্য নাইট হওয়ার দরকার ছিল। আচ্ছা না, এটা আসলে নিয়মটা অ্যাট নাইট, নাইটের আগে অ্যাট বসে, শেষ। দেখেন এগুলো কিন্তু আমাদের, এগুলো সব অ্যাপ্রোপ্রিয়েট। নাইটের আগে অ্যাটই বসে। নাইট যদি, অনেকে বলে কি বড় সময়ের আগে পড়ছেন না, বড় সময়ের আগে ইন বসে, ছোট সময়ের আগে অ্যাট বসে। তা নাইট তো বড় সময় নাকি নাইট ছোট সময়? মিড নাইট, তিনটায় সব তো নাইটের ভিতর আছে। মর্নিংও তো বড় সময়, ওটাতে ইন দা বসে, এখানে নাইট বসে, অ্যাট বসে কেন? অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, মর্নিংয়ের মধ্যে কি আছে? ভোরবেলা, ডন। গধূলিবেলা, ওই আফটারনুনের মধ্যে আছে হচ্ছে গধূলিবেলা, ডাস্ক, সূর্যাস্ত আর কি। আমি আবার বলতে পারি অ্যাট সানরাইজ এবং সানসেট। কোনটায় কি বসবে বলেছি? ও আচ্ছা, কোনটাই বলছি কি আমি খেয়াল নেই। আচ্ছা, ডন কি বসবে? অ্যাট ডন। ডাস্কের আগে অ্যাট ডাস্ক। সানরাইজ, না না না, অ্যাট সানরাইজ, অ্যাট সানসেট। সূর্য কি অনেক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো সেন্টেন্সে চলে গেছি। আমি বলতেছি যে আমার সাথে দেখা করবেন সানরাইজের সময়, উই উইল মিট অ্যাট সানরাইজ। আমরা সানরাইজের সময় দেখা করব, আবার সানসেটের সময় আমরা বাসায় ব্যাক করব, উইল কাম ব্যাক হোম অ্যাট সানসেট। অ্যান্ড সানরাইজ উঠে একটা মুহূর্তে, সূর্যটা উঠে, সানসেটটা হয় একটা মুহূর্তে, সূর্যটা ডুবে যায়। আচ্ছা, ওই যে অনেকটা ডিবেট আছে যে পৃথিবী কি গোল নাকি ফ্ল্যাট, এটা নিয়ে একটা ইয়ে আছে, ডিবেট আছে। তো আমার মনে হয় 1 নম্বর জিনিসটা খুব একটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য। পৃথিবীতে মানে ভালো মতন থাকা, ভালো কিছু করা, আমার জন্য, মানুষের জন্য, দুনিয়ার জন্য একটা ভালো কন্ট্রিবিউশন রাখে, এটা বেশি ইম্পর্টেন্ট। পৃথিবী গোল হোক আর আমি টাকা চুরি করি, পৃথিবী ফ্ল্যাট হোক আমি টাকা চুরি করি, তো একই জিনিস, ওতে আমার কোনো লাভ হলো না। বাট যদি সাগরের পাড়ে দাঁড়ায় থাকেন, মানে যদি ফ্ল্যাট হইতো তাহলে সূর্যটা পুরো হয়তো ডুবতে দেখতাম না। ফ্ল্যাট তো দেখতাম যে সূর্য অর্ধেক ডুবে ওইখানে আটকে আছে, এটা দেখার চান্স ছিল। আবার ফ্ল্যাট যদি হইতো তাহলে যখন সূর্য অ্যাকচুয়ালি যদি কথা ডুবেও গেছে, তাহলে একটা অংশ পুরো অন্ধকার হয়ে যেত, টোটালি একটা অংশ পুরা। কিন্তু পৃথিবী কখনোই পুরোটা একসাথে অন্ধকার হয় না, এখানে একটু গ্যাঞ্জাম আছে। কারণ দেখেন, পৃথিবী যদি এমন, সূর্য যদি এমন হয়ে গেছে, তাহলে তো পৃথিবীর এইটা পুরো সারা রাত থাকতোই, পুরো ইয়াটাই সারা রাত থাকতো, মানে পুরো পৃথিবীটাই অন্ধকার থাকতো, কারণ সূর্য নাই। তো মনে হয় না খুব একটা প্র্যাকটিক্যাল। আবার যখন দেখবেন একটা নৌকা, দেখবেন দূর থেকে একটা নৌকা আসতেছে, নৌকা কি সবসময় দেখেন? যত টেলিস্কোপ ইউজ করেন, যখনই সে একটা হরাইজন ক্রস করে দেখবেন একটু উপরে উঠে আসছে একটা নৌকা,
নিচের থেকে মনে হয় উপরে উঠছে, তো মনে হচ্ছে অ্যাকচুয়ালি ছিল পৃথিবীটা, এই আর কি। আচ্ছা ঠিক আছে, 9টা বাজে দেখা করবেন আমার সাথে, মিট মি অ্যাট 9 PM। এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম। 9 PM কিন্তু একটা মুহূর্ত। হ্যাঁ, অ্যাট 9 PM। আমার সাথে 5 ঘন্টা থাকবেন। স্টে উইথ মি ফর 5 hours। 10 বছর ধরে আমরা এখানে কাজ করতেছি। আচ্ছা, এখানে ব্যাপারটা সেন্স নিয়ে আসছে। আচ্ছা, ওটা আমি দেখাচ্ছি। 10 বছর ধরে কাজ করতেছি আমরা। উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 10 years। হ্যাঁ, এখন কখন থেকে কাজ করতেছি? সিন্স 2015 সাল, যখন থেকে শুরু হয়েছে আমাদের কাজটা, সিন্স 2015। ঠিক আছে, এগুলো মানে গ্রামার বইতে এমনি করে এত মানে স্পেসিফিক থাকে না। আমি আমার গ্রামার বইতে করার চেষ্টা করতেছি জিনিসগুলো। ভাই আপনাদের কিভাবে দেখাইছে প্রিপারেশন? এই দেখ, ভালো আছে, তাহলে টিচার ভালো আছে। মানে আমার হচ্ছেন কি শাহাদাত ভাই, কোয়ালিটি কন্ট্রোল। আমি ক্লাসে ভালো পড়াই খারাপ পড়াই, শাহাদাত ভাই হচ্ছে রিভিউ দেবে সবার আগে। খারাপ পড়াইলে শাহাদাত ভাই আমাকে বলবে ভাই ঠিক করেন, না শাহাদাত ভাই আমাকে ঠিক করবেন যে ভাই এটা এমন করে পড়াইতে হবে। আচ্ছা ধরেন একটা সময়, এই যে 9 PM, 9টা বাজে। আমি বললাম যে আপনি আমার সাথে ঠিক 9টা বাজে দেখা করতে আসবেন। এক্স্যাক্টলি 9 PM আসবে, অ্যাট 9 PM। আচ্ছা, আমার সাথে 9টার আগে দেখা করতে আসবেন। তাহলে এইটা হচ্ছে 9 PM এর সময়টা। তাহলে এর আগে আসলে কি? 9টার পরে দেখা করতে আসবেন, আফটার 9 PM। আচ্ছা, আপনি 9টার মধ্যে দেখা করতে আসবেন, 9টার মধ্যে, বাই 9 PM অথবা উইদিন 9 PM। 9টার মধ্যে মানে 9টা ক্রস করবেন না, 9টা ক্রস করবেন না, ঠিক 9টার মধ্যে। মানে এই পুরো সময়টা হচ্ছে আপনার টাইম লাইন। 9টার আগেও আসতে পারেন, আপনার লাস্ট টাইম হচ্ছে 9টা পর্যন্ত, এর ভিতরে আপনাকে আসতে হবে। আচ্ছা, এখন আপনি 9টার কাছাকাছি আইসেন, 9টার একটু আগে হইতে পারে, 9টায় হইতে পারে, 9টার একটু পরে হইতে পারে। হ্যাঁ, এই সময়টা এইখানে ধরে রাখবেন যে 8:55 থেকে 9:05। মিট মি অ্যারাউন্ড 9 PM। ঠিক আছে, তো এগুলো হচ্ছে খুবই মানে আমাদের ক্রুশাল। কিরকম একটা এক্সাম্পল? I will join the ICF excellence class on the 9/6. ডেট যদি বলেন তখন, অথবা আপনি যদি বলেন আমি সময়ের মধ্যে আসবো, আই উইল বি দেয়ার অন টাইম, ওটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অন টাইম। যে আমি ঠিক সময়ে এসে উপস্থিত হব, ঠিক সময় এসে, ওটা হচ্ছে অন টাইম। ওটার সাথে আবার কিন্তু ওই যে 9 PM 10 PM নেই, শুধু অন টাইম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর কি আছে আমাদের? আচ্ছা, টাইম রিডিং। আজকে আমাদের মানে লাস্ট যে প্রিপোজিশনটা আমাদের আইএলটিএস পিটির জন্য লাগে, টাইম রিডিং। একটা ঘড়ি দিয়ে আমরা করি, ক্লক মেথড দিয়ে কাজটা করি। উপরে কি থাকে? তারপর আচ্ছা, প্রত্যেকটা এর মধ্যে মানে ডিফারেন্স কত করে? প্রত্যেক 5 মিনিটস। আচ্ছা ঠিক আছে, আমি বললাম এই 12টা কি? আজ তো 12 AM হইতে পারে যদি সকালবেলা রাতের বেলা হয়, রাত 12টা হচ্ছে 12 AM, দুপুর 12টা 12 PM। আর যদি বলে যে এখন ঘড়িতে 12টা বাজে, 12 অন দ্য ক্লক, এটা কি শর্টকাটে বলে 12 o'clock। আচ্ছা, এখন টাইম হচ্ছে 12টা 5,
আমরা বলি 12টা বেজে 5 মিনিট, 12টা বেজে 5 মিনিট। আচ্ছা, এটাকে একটু উল্টায় চিন্তা করতে হবে যে 5 মিনিট হয়ে গেছে 12টা বেজে, 5 মিনিট হয়ে গেছে 12টা বেজে, তাহলে কি বলতেন? মানে টাইমটাকে আমি যে সময়টা গেছে সেটাকে আমি আগে বলতেছি, তারপর বলতেছি যে কয়টা বেজে। 5 past 12. আচ্ছা, তার মানে ধরেন ব্যাপারটা এমন অনেকটা 5 মিনিটস 5 minutes past 12। আচ্ছা, যেহেতু আমরা জানি এটা মিনিট, তাই আমরা এটাকে সাইলেন্ট উজ্জ্ব রাখি, এটাকে আমরা বলি না। এই 5 মিনিটসকে বলি 5। তা 12টা বেজে 5 মিনিট কি বলি? 5 past 12। তাহলে 12টা বেজে 10 মিনিট 10 past 12। ভেরি গুড, 10 past 12। 12টা বেজে 15 মিনিট। আচ্ছা হ্যাঁ, সুন্দর, ঠিক আছে, কারেক্ট বলছেন যে 15 past 12। বাট একটু দেখেন যে এখানে টোটাল কয়টা ভাগ আছে? 4টা। 4 ভাগের 1 ভাগকে আমরা কি বলি? কোয়ার্টার বলি। আচ্ছা, তাহলে প্রতি 15 মিনিটে 1 কোয়ার্টার। এই জন্য 12টা 15কে আমরা বলি, এটাকে সামারি করে ফেলি আর কি, কোয়ার্টার পাস্ট 12। 12টা বেজে 15 মিনিট। আচ্ছা, 12:30। হ্যাঁ, কারণ অর্ধেক না, 12:30 হচ্ছে হাফ, মানে আধা ঘন্টা শেষ, হাফ পাস্ট 12। আচ্ছা, 12:45। কোয়ার্টার টু কেন? আর 15 মিনিট বাকি আছে। আচ্ছা হ্যাঁ, দেখেন যে 12টা থেকে 45 মিনিট যত দূরে, 1টা থেকে 15 মিনিট কি তত কাছে না? 1টা থেকে 15 মিনিট কাছে, তাই আমরা কি বলি এটাকে? কোয়ার্টার টু 1। 1টা বাজতে 15 মিনিট বাকি, 1:45 বলি না? 1:45। আচ্ছা, তেমনই এখন 12টা বাজতে 5 মিনিট বাকি, 5 to ওই যে 5 মিনিটস টু 12 অথবা 5 to 12, সরি 5 to 1, 1টা বাজতে। এই হচ্ছে ক্লক রিডিং। কারণ দেখবেন যখন ইনশাল্লাহ আপনারা যদি বাইরে যান, তখন দেখবেন এয়ারপোর্ট হচ্ছে এভাবেই ডিপার্চারের দেয়, অ্যানাউন্সমেন্ট দেয়, 10 মিনিটস টু ডিপার্চার। ডিপার্চার মানে প্লেন ছাড়বে, আর 10 মিনিট বাকি, 10 মিনিটস টু ডিপার্চার, ডিপার্চারের দিকে আর 10 মিনিট বাকি আছে, হাফ অ্যান আওয়ার টু ডিপার্চার। বাংলাদেশ হলে একটু তাড়াতাড়ি এয়ারপোর্ট যাইতে হয়, কারণ অনেক সিরিয়াল থাকে, অনেক লাইন থাকে। দেখবেন একটা ভিআইপি আসছে, ভিআইপি এসে আপনার সিরিয়াল ভেঙে আপনার সামনে দিয়ে দিছে, কিচ্ছু করতে পারবেন না। পারবেন যদি আপনার কেউ থাকে কানেকশন, সমন্বয়ক উপদেষ্টা থাকে, বন্ধু বান্ধব, যে দোস্ত আটকাই দিছে আমাদের, দোস্ত যদি কিছু করতে পারে। তাই সমন্বয়ক বরিশাল গেছে? সবাই কি বরিশালে বিয়ে করছে? কে কে? সার্জিস করছে, হাসনা তো রিসেন্ট বিয়ে করছে। ও আচ্ছা আচ্ছা, সবাই বরিশালে, বাহ। আপনারা বরিশাল, তা আপনারা কি করলেন? আপনারা কি করছেন? তো সমন্বয়কে আনতেন, আমরা একটু ফুটানি মারতে পারতাম। সমন্বয়কের ওয়াইফ আমার এখানে পড়ে। আচ্ছা ঠিক আছে, তাই তো। হ্যাঁ, অনেক ঝামেলা করে বাংলাদেশের ইমিগ্রেশন, বাইরের দেশে এরকম করে না। এসব পুলিশরা আসলে জানি না কী কারণে করে, তাদের কিছু একটা থাকে, বাট এই জন্যই আর কি একটু তাড়াতাড়ি যেতে হয়। এরা একদম মুখে খুব বাজেভাবে ছাড়ে। আমার একটা ফ্লাইটের সময় খুবই বাজেভাবে ছাড়ছে, আর আমি পুরো দৌড়াইছি, এটা লম্বা আমি দৌড়াইছি, টার্মিনাল অনেক বড়, আমি টানা মনে হয় 7-8 মিনিট দৌড়াইছি, এটা সহজ না। 7-8 মিনিট দৌড়ায় আমার পুরা মুখের পুরা থুতু শুকাই গেছে, আমার কিচ্ছু কাজ করতেছে না, মুখ মানে পুরো শুকনা। আমি মানে কোনো মতে খালি দাঁড়াইছি এখানে, আমি পড়েই যাচ্ছি এরকম লাগছে আমার কাছে, খুব বাজে করছে আর কি। ওভারওয়েটের জন্য, লাগেজ ওভারওয়েট ছিল, তো লাগেজ ওভারওয়েট ছিল, ঠিক আছে। সাউদি এয়ারলাইন্স বাংলাদেশের যে কাউন্টার, উনি আমাকে করলো যে আপনার ফাইন দিতে হবে কত, $125। না, যাওয়ার সময়, লন্ডন যাওয়ার সময় 14,000 টাকা। তো ঠিক আছে, আমি তো আমার টাকা সব ডলার করে ফেলছি, এখন তো আমার কাছে বাংলা টাকা নেই, আমি কি করবো? হ্যাঁ, ডলার দিছি, বলে এখানে হবে না। সাউদি এয়ারলাইন্সের অফিস হচ্ছে আবার ওই চেক ইন কাউন্টার থেকে হচ্ছে 2 তলায় কোন একটা আছে, তাই কি করব? বলে আপনি, আমি বলছি আমার ব্যাগটা রেখেছি, বলে না ব্যাগ আমরা করতে পারবো না, আশ্চর্য, ব্যাগও রাখতে দিবে না। এই ব্যাগগুলো সব নিয়ে, লাগেজটাকে সব নিয়ে আমি গেছি 2 তলা,
সহজ কথা না, যারা এয়ারপোর্টে গেছেন জানেন। 2 তলা যায়, ওদের অফিস খুঁজে বের করতে পারে সকালে 10-15 মিনিট সময় লাগছে। গেছি, ওরা বলে ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আপনার লাগেজ স্লিপটা কোথায়, যে আপনার যে লাগেজ ওভারওয়েট সেটার রিসিপ্টটা কোথায়? ওদের উচিত ছিল না আমাকে রিসিপ্টটা দেওয়া, সেটার মানে কি? তো রিসিপ্ট দিবে, এটা আপনারাই আমাকে দিয়ে দিবেন ওখান থেকে, আমি এটা নিয়ে এখানে আসছি কেন তাহলে? বলে আপনি একটু কষ্ট করে আবার যান। আমি লাগেজ, বলে লাগেজটা নিয়ে যেতে হবে, এখানে রাখার নিয়ম নেই। এই আমি আবার 15 মিনিট লাগেজ সব নিয়ে হচ্ছে ট্রলি ঠেলে আবার দৌড় দিছে ওখানে, যাই ওখানে বলছি, এরা তখন দিছে আমাকে রিসিপ্ট, আবার আসছি। এই 4-5 বার করেছে আমাকে। আমার লাস্টে মানে 30 মিনিটের মতন আমার আছে, আমার এখনও চেক ইন হয় নাই। চেক ইন করে মানে কোনো মতে গেছি, পুলিশ এসে এবার কেন লন্ডন যাবেন, মানে আমি সেই দেন কেমব্রিজের স্কলারশিপ, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কী করবেন, আমি সে লেখা আছে পড়েন। পাশে দাঁড়ান তেলে আরেক লোককে করতেছে, এত ইচ্ছা করে, এত খারাপ লোকজন। পরে হচ্ছে না পারবে, এরা তো এসআই সাব ইন্সপেক্টর, তো পড়াশোনা পারে ইচ্ছা করে না। আমার থেকে হয়তো কোনো বেনিফিট নাই, যেটা বোকাশোকা প্যাসেঞ্জার থাকলে কিছু বেনিফিট থাকে। আমি দেখছি আমাদের অনেক প্যাসেঞ্জার, স্পেশালি যারা প্রবাসী ভাই যারা আছেন, তাদের সাথে খুব রাফ ইয়া থাকে, তারা হ্যাসেল এড়ানোর জন্য একটু ইয়া করে, অ্যাডজাস্টমেন্ট করে। আমি তো অ্যাডজাস্টমেন্ট করবো না, তো বুঝে দেখলে। পরে অনেক কষ্ট, আমি 7-8 মিনিট দৌড়ায় আমি গেছি ওখানে। এরপর ওর কোনো মতে আর কি চেক ইন উঠছি। ফ্লাইটেও আরেক এক্সপিরিয়েন্স। ঢাকা থেকে ওই রিয়াদ পর্যন্ত যে ফ্লাইট, সেই ফ্লাইটে 8 ঘন্টায় খাবার দিছে একবার। খুব বাজে ব্যবহার, মানে এয়ারপ্লেন যারা ক্রু, খুবই বাজে ব্যবহার। একজন খালি বলছে আমাকে একটু জুসটা দেওয়া যাবে কিনা, না, মুখের উপর না করে দিছে, খুবই বাজে। রিয়াদ থেকে যেটা লন্ডনের ফ্লাইট, সেখানে 4 বার খাবার দিছে, এবং খাবারের পরে স্টাফ চেঞ্জ হয়ে গেছে, ক্রু চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে সব কিছু। বারবার এসে জিজ্ঞেস করতেছে কার জুস লাগবে, কার কি লাগবে, কেউ অ্যালকোহল চাইছে, অ্যালকোহলও দেয়। তারপর লাস্টে নামার সময় আবার এত বড় একটা গিফট প্যাক দিছে, ওখানের মধ্যে হচ্ছে গিয়ে ওই যেহেতু সাউদি এয়ারলাইন্স, মিডল ইস্টার্ন যত খাবার আছে, সেই ফালাফেল টালাফেল সব কিছুর একটা প্যাকেজ দিয়ে দিছে আমাদেরকে, যে আপনারা নেমে তাহলে খাইতে পারবেন। সে একই তো বিমান ভাড়া, তাই না? যারা বাংলাদেশ থেকে গেছে ওখানে, তাদের সাথে কীরকম বৈষম্য, আর যারা সাউদি থেকে উঠছে লন্ডন যাবে, তাদের সাথে কীরকম আচরণ। 4 বার আসার সময় আমার ওই সাউদি দিয়ে কাটেছিল, আমি বুঝছি ঠিক আছে আগের থেকে সেট কি হবে। লন্ডন থেকে সাউদি আসছি পুরো রাজার হালতে, পরে ওখান থেকে ঢাকায় আসছি, ওই আবার শুরু হয়েছে, মানে বাথরুম গন্ধ, বাথরুম ক্লিন করে না, ইচ্ছে করে ওরাও ক্লিন করে না স্টাফরা। এমন না যে আমাদের বাঙালি মানেই বাথরুম নোংরা করে, ওরা ক্লিন করতেছে না। এর আগের ফ্লাইটে, লন্ডনের ফ্লাইটে, ওরা একজন টয়লেট গেলেই পরে সেকেন্ডে যে সাথে সাথে 2 মিনিটে ওয়াশ করে ফেলতেছে। এই আর কি ট্রিটমেন্ট আমাদের। এটাও তো অনেক বেশি, অনেক বেশি টাকা এটা। কেমন ভাই, আমি ঢাকা থেকে লন্ডন গেছি, মানে ঢাকা রিয়াদ লন্ডন আবার পুরোটা ব্যাক, আমার আসছে 1,25,000 টাকা। চিন্তা করেন, ডাবল ডিস্টেন্স না, সাউদি থেকে আরো 8 ঘন্টা আবার আপ ডাউন ছিল। 1,25,000 যাওয়া আসা, চিন্তা করেন এত টাকা কেমনে, আমি বুঝি না। সাউদি তো অর্ধেক রাস্তা ভাই, তো 60,000 টাকা যাওয়া আসা সব কিছু হওয়ার কথা, আরও বেশি। 60,000 টাকা কেমনে, মানে আরও কমে হওয়ার কথা, 30-40 হাজার টাকা হওয়ার কথা। হ্যাঁ আরে ভাই, আমি স্কটল্যান্ড থেকে আয়ারল্যান্ড গেছি, 2টা মাঝখানে সাগর আছে। স্কটল্যান্ড থেকে আয়ারল্যান্ড 30 পাউন্ড, 4,500 টাকা। আমার ঢাকার থেকে চিটাং গেলে নাকি 7,000 টাকা। আমি 4,500 টাকা স্কটল্যান্ড থেকে আয়ারল্যান্ড গেছি ভাই। আরও আছে, ওরা এই প্যারিস থেকে আপনার ইয়াতে যায়, এই জার্মানি যায়, মানে ফ্রান্স থেকে জার্মানি, প্যারিস থেকে বার্লিন যায় 20 পাউন্ডে, 3,000 টাকায় যায়। দেখি তো নেই ভাই কাউকে, মানুষই তো নেই। আমি তো অবাক, আমি তো সিঙ্গাপুর নামছি, আর আমি আশা করছি কেউ তো থাকবে, দেখি কেউ নাই। পরে ভাই ছিল আমার সাথে, উনি বলছে ভাই পাসপোর্ট দেন স্ক্যান করে। আমি বলি কী বলে, কোনো মানুষ নেই, স্ক্যান করছি শেষ, বলে শেষ 1 মিনিট।
এক পেটে শেষ। আবার উনি তো ভিআইপি মানুষ, সিঙ্গাপুরের অলিম্পিক অ্যাথলিট, কিন্তু উনি, ওনার সাথে আমার কোনো লাগেজটাকে চেক হয়নি, কিচ্ছু নেই, আমি তো ওনার সাথে বেরিয়ে চলে আসি আরামসে। তো কোনো মানুষ দেখি নেই তো, মানে 3-4টা মাস এমনি হাঁটতেছে, খালি দেখতেছে সফটওয়্যার চলে কিনা ঠিক মতন। সিঙ্গাপুর সবচেয়ে অ্যাডভান্সড। বাট লন্ডন ওরাও খুব ভালো। ওরা যখন গেছি যে কোথায় আসছেন, এখানে পড়তে আসছি, ও আচ্ছা তুমি এখানে পড়তে আসছো, আচ্ছা ঠিক আছে, তোমার ইয়াটি 2 মিনিট আমার ইমিগ্রেশন ক্লিয়ার। তো আবার আসার সময় আমার কিন্তু একই ব্যাগ, অনেক ভারী ব্যাগ, এখান থেকে নিয়ে গেছিলাম 10 কেজি ওভারওয়েট, আসার সময় আরও জিনিসপাতি কিনছি না, 15 কেজি ওভারওয়েট হয়েছে। ওরা খালি বলছে যে তুমি তোমার ব্যাগ তো অনেক হেভি। আমি তো পকেটে হাত আছে যে ঠিক আছে টাকা তো দিচ্ছি, সমস্যা নেই। পরে বলে তুমি কোথায় ছিলাম? আমি যে কেমব্রিজে ছিলাম। তো ঠিক আছে, তাহলে কমপ্লিমেন্টারি, টাকা লাগবে না। আমি বলি কী বলে টাকা লাগবে না? আসলেই টাকা লাগবে না? এত ভালো। তা আবার বিদেশি, বাংলাদেশি আমার সাথে কী করছে, এবার টাকাই লাগবে না। আলহামদুলিল্লাহ, যাক। তা আবার এটাও বলছে যে তোমার কাঁধের ব্যাগটা দিবা কিনা। আমার কাঁধের ব্যাগ তো বুঝেন, তা বাঙালি তো, লাগেজ করছি 45 কেজি, লিমিট হচ্ছে 23 কেজি, করছি 45 কেজি, লাগেজ মনে করেন আর মানে পারতেছে না, লাগেজই মারা যাবে একটু করে। আমার কাঁধের যে ব্যাগ ওটা 7 কেজি থাকে অ্যালাউন্স, আমারটা মনে 17 না 18 কেজি হয়েছে। ওর আমার ব্যাগের ওই যে স্পেশালিটি আছে, এটা খুললে বুঝবেন, ওটার চেইন খুললে এত বড় হয়, চাইনিজ ব্যাগ এত বড় হয়। তো ও দেখছে, ও সেইটাও দাও। আমি দিতাম, খুবই অ্যাপ্রিসিয়েট করতেছি যে তুমি আমার কষ্ট কমানোর জন্য বলছো। বাট বাংলাদেশে আমার এই ব্যাগে তো আর তালা নাই, তালা চাবি নাই। আমি বাংলাদেশে আমার ল্যাপটপটা সব নিয়ে নিবে। ও তাই, ল্যাপটপ নিয়ে নেয়? হ্যাঁ, সেই জন্য এটা আমি কাঁদেই থাকুক। বলছে ঠিক আছে, এত ভালো। তো এই আর কি ভাই, ঠিক আছে, আমাদের প্রিপোজিশন ক্লিয়ার। কয়টা বাজে? 12:35। 9 মিনিট ডিফারেন্স কেমন আপনাদের? কী বলেন, কই আছেন আপনারা? হ্যাঁ, 25-26 বাজে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মুছে দিব এটা? সবাই ছবি টবি যা নেওয়ার নিছেন? আচ্ছা। আপনাদেরকে তো তাও আমি ফ্রিলি আর কি টপিক চুজ করে পড়াইতে পারি। কেমব্রিজে টপিক বেঁধে দিত যে আজকে এই টপিক নিয়ে ক্লাস নিতে হবে, এবং সপ্তাহে একটা টপিক রাখতো যেটা নিয়ে সবাই খুব দুষ্টামি মজা ঠাট্টা করতে পারবে। একটা ছিল ডেটিং। ডেটিং দিয়ে আমি ইংলিশ শিখাবো। কে কখন লাস্ট কার ডেট ছিল, কোথায়, কার সাথে, কেমন এক্সপিরিয়েন্স ছিল, কিসে ডেট করছে, অনলাইনে, ইন পার্সন, কোন অ্যাপ দিয়ে করছে, কোথায় পাইছে, এইগুলো নিয়ে মানে এটা কি পার্টিসিপেট করানো সবাইকে। কেন অনেকে দেখা যায় অনেক টপিকে কথা বলতে চায় বাট পারে না, জড়তা, বাট এমন টপিক নিয়েছে যেটা ওরা সবাই মোটামুটি, তো এগুলো পড়াইতেছে বসে বসে। আর কি করে, তাও কি বয়স্ক লোকজন, 60 বছরের লোক, শুনিয়ে বলতেছে না আমি তো ডেট করছিলাম অনেক বছর আগে, আমার তো আসলে তো ওয়াইফের সাথে এখন ঘুরি, এই সে। হাঙ্গেরিয়ান লোক ছিল, পিটার। আচ্ছা, আজকে আমরা ইয়া করবো কি জানি, ডিসকাস বোথ ভিউ। আচ্ছা,
তুমি ভিডিওটা একটা স্টপ করো, নতুন আরেকটা ভিডিও নেবে। এতক্ষণ প্রিপোজিশনের ক্লাসটা আলাদা থাকবে, এটা আলাদা ক্লাস। তো স্টপ করে একটা